হ্যাঁ, সুপ্রিয় ছেলেমেয়েরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আবারও তোমাদের সামনে আসছি আমি আজ তোমাদের সঙ্গে কথা বলবো মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব নিয়ে। যতগুলো সাহিত্য তত্ত্ব আমরা পড়েছি, ক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়েলিজম, ফেমিনিজম, এর মধ্যে অন্যতম একটি ধারা হচ্ছে মার্ক্সিজম। মার্ক্সিজম এটা মূলত একটা রাজনৈতিক দর্শন, এবং এই রাজনৈতিক দর্শনটা সর্বাংশ জুড়ে আছে অর্থনীতির দর্শন। এই সম্পর্কে আমরা, এবং এই দর্শনটা আমাদের সাহিত্যকে প্রভাবিত করেছে। সাহিত্য সমালোচনা, সাহিত্য নির্মাণে এটা বড় প্রভাব রেখেছে। আমরা এই সম্বন্ধে আজকে আলোচনা করব। কার্ল মার্কস তার নাম, পুরো নামটা হলো ডক্টর কার্ল হাইরিশ মার্কস। নামটা আমরা ভাইভাতে জিজ্ঞেস করি, কার্ল মার্কসের পুরো নামটা কি? ডক্টর কার্ল হাইরিশ মার্কস। তার জন্ম দেখতে পাচ্ছ 1818 সালে, তার মানে 19 শতকের প্রথম দিকে তার জন্ম, এবং 1883 সালে তার মৃত্যু। তো কার্ল মার্কস সম্বন্ধে একটু তথ্য দেওয়া দরকার, মৌলিক তথ্য যেগুলো। উনি জার্মানির দার্শনিক ছিলেন। আর ওনার মতটাকে আমরা বলছি 19 শতকের যুগান্তকার এবং বৈপ্লবিক একটি মতবাদ। রাজনীতির অঙ্গনে এটাকে আমরা কমিউনিজম বলি, বাংলা করেছি আমরা সমাজতন্ত্র। কাজী নজরুল যাকে বলছেন সাম্যবাদ। এই কয়েকটা কথা আমাদের প্রথম মনে রাখতে হবে। আবারও ফিডব্যাক করছি, কার্ল মার্কস তিনি জার্মানের নাগরিক, জার্মানের দার্শনিক। তিনি 19 শতকের প্রথম পাদে জন্মগ্রহণ করেন, এবং তিনি যে মতবাদটা দেন সেই মতবাদটা হচ্ছে তার নামের উপর মার্ক্সিজম, মার্ক্সবাদ। এবং এই মার্ক্সবাদ কী সেটা আজকে আমরা জানব, এবং এরপরে এটা সাহিত্যে কীভাবে প্রভাবিত হয়েছে, তত্ত্ব আকারে কীভাবে এটা সন্নিবেশিত হয়েছে সেটি আমরা জানব। তোমরা আমারই বক্তব্য শোনার পরে, আমার বক্তব্যটা আমাদের এখানে যে ক্লাসে যেটা আছে সেটা একদম প্রাথমিক পর্যায়ের ঘটনা, প্রাথমিক পর্যায়ের কথা। আমি ইউটিউব দেখেছি, বিভিন্ন দেশে তার সম্পর্কে, তার সাহিত্য মতবাদ সম্পর্কে অনেক অনেক বড় বড় বক্তৃতা আছে। তো আমার এই কথাগুলি শোনার পর তোমরা যদি ওইগুলি শোনো তাহলে বুঝতে পারবে তাহলে তার মতবাদটা কি। তার মতবাদটা হচ্ছে এই যে তিনি এমন একজন মহামানব, তাকে মহামানব বলা হচ্ছে। এমন একজন মহামানব বলতে আমরা বুঝি তিনি নির্জনে কোথাও ধ্যানমগ্ন ছিলেন, তিনি গুহার মধ্যে ছিলেন, তিনি পাহাড়ের পাদদেশে ছিলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি একমাত্র ব্যতিক্রম ধর্মী মহামানব, যিনি কখনো পাহাড়ে, গুহায় কোথাও যাননি। তিনি কোথায় গিয়েছেন? তিনি লাইব্রেরিতে বসছেন। লাইব্রেরিতে বসে বসে তিনি তত্ত্ব উপাত্ত নিয়ে গবেষণা করেছেন। কি গবেষণা ছিল তার? তিনি দেখলেন পৃথিবীতে কিছু মানুষ আরামে আছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, যেমন খুশি তেমন চলছে, জীবনটাকে একদম উড়িয়ে দিচ্ছে, ভোগবিলাসের প্রাচুর্যে এত মগ্ন তারা, হুঁশ নাই। আরেক দল মানুষ
যারা খেতে পারছে না, যারা পড়তে পারছে না, যারা ঘুমানোর জায়গা নেই, যাদের শিক্ষা নেই, যাদের স্বাস্থ্য নেই। তিনি ভাবলেন মানুষের মধ্যে তো প্রভেদ কেন, মানুষে মানুষে এত এত ডিফারেন্টটা কেন হবে। আমি যদি খুব সহজ করে আমাদের আঙ্গিকে বলি তোমরা বুঝতে পারবে। একজন ভদ্রলোক তার বাচ্চাকে, তার মেয়েকে বা ছেলেকে বলছে, মা এটা খাও, মা এটা খাও। না, খাবো না। মা এটা খাও, বাবা এটা খাও, এটা আমেরিকার জিনিস, এটা লন্ডনের জিনিস, এটা গুলশান থেকে এনেছি, বর্ণি থেকে এনেছি, মা এটা খাও। না, এটা খাবো না। সন্ধ্যায় এটি ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। ডাস্টবিন থেকে রাস্তার ডাস্টবিনে চলে গেল। রাস্তার ডাস্টবিনে একজন মানুষের বাচ্চা এটা খেতে আসলো, সঙ্গে সঙ্গে একটা কুকুরের বাচ্চাও খেতে আসলো। দেখা গেল এই খাবারটা নিয়ে কাটাকাটি হচ্ছে মানুষ এবং কুকুরের মাঝে। মানুষের সঙ্গে মানুষের আর ঝগড়া হচ্ছে না, কারাগারিটা হচ্ছে মানুষের সঙ্গে কুকুরের। কুকুরটা শক্তিশালী হলে মানুষটা পিছিয়ে যাচ্ছে, আর মানুষের বাচ্চাটি বা মানুষটি শক্তিশালী হলে কুকুরটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তিনি দেখলেন এটি মানবতার পরাজয়, এটি মানবাত্মার পরাজয়, সার্বিকভাবে মানুষের পরাজয়। এ থেকে মানুষকে কিভাবে উঠিয়ে আনা যায় এবং এই যে পরাজয় তার কারণ কি। আমি প্রায়ই উদাহরণটা ক্লাসে দিই। তোমরা জানো আমি হার্টের পেশেন্ট। ধরো একদিন কলেজে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার ক্লাসের পরে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা। এখন অসুস্থ, পরীক্ষা দিবা নাকি আমাকে নিয়ে যাবা? আমাকে হাসপাতালে নিতে হবে। দৃশ্য এক, তোমরা 50 জন ছাত্র গিয়ে পাশের হাসপাতালে গিয়ে বলো যে আমাদের স্যার খুব ভালো মানুষ, তিনি খুব যত্ন করে আমাদের পড়ান, তিনি বাবার সম, আমাদের টাকা নেই, আমরা ছাত্র মানুষ কোত্থেকে দেব, তোমরা কোনো চিকিৎসা আমাকে দিতে পারবে না, টাকা নেই তো চিকিৎসা হবে না। তারা হয়তো তোমাদের ভয়ে, আন্দোলনের ভয়ে কোনো কিছুতে হয়তো কিছু একটা করবেন, কিন্তু এটা সাফিসিয়েন্ট হবে না। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে এখন বাংলা বিভাগে নাই সোহেল, তোমরা চেনো কিনা সোহেল, দাদি বুড়ির নাতি। তাকে আমি 5 বছরে তার ফোন নাম্বারটা মুখস্থ করতে পারি না। 0191 বলার পরে আর বাকিটা পারি না। সে অবিরাম চেষ্টা করেছি, প্রতিদিন আমার ব্যাগটা আগিয়ে যাই এবং প্রতিদিন চেষ্টা করেছি, তাকে ফোন নাম্বারটা মুখস্থ করতে পারি না। সোহেল ডাইনে বললে বামে যায়, ঝাড়ু দেয়, কলেজে ঝাড়ুদারের কাজ করে। তুমি সোহেলকে টাকার একটা বান্ডিল ধরিয়ে বলবা, সোহেল ভাই আপনি স্যারকে নিয়ে হাসপাতালে যান, এই যে সিএনজিটিকে দিলাম, অ্যাম্বুলেন্স এনে দিলাম, যান। সোহেল গিয়ে দেখলো অভ্যর্থনা কক্ষে। সোহেল কিছু জানে না, কিচ্ছু পড়তে পারে না। সোহেল গিয়ে বলল যে ভাই কথা বলতে চাই। আর মেয়ে থাকেন। সোহেল 1000 টাকা নোটে দিল, ভাই একটু আমার হেল্প করেন। কথা শুনবে কি? শুনবে। আমি ডাক্তার দেখাবো, স্যার অসুস্থ। 1000 টাকা দিলেন, আবার 1000 টাকা দিল, আসেন ডাক্তার কাছে নিয়ে যায়। নিয়ে গেল, ডাক্তার রেস্ট করছে এখন। সোহেল বলল ডাক্তারকে বলেন যে আমি বেশি টাকা দেব। ডাক্তারের ভিজিট 1000 টাকা, সোহেল দিল 10,000 টাকা। ডাক্তার দেখবি কি দেখবে না? অবশ্যই ডাক্তার দেখবে। 10,000 টাকা ভিজিট, ওকে। টাকা দিল, ডাক্তার দেখল। ঘটনাটা কি? 50 জন ছাত্র কাঁদলা, ডাক্তার দেখলো না, আমার চিকিৎসা হলো না। সোহেল টাকা দিল, চিকিৎসা হলো। এটা পুঁজি। এখানে পুঁজি আছে যার, ছবি আছে তার। খুব মেধাবী ছাত্র, খুবই মেধাবী ছাত্র, সে ভালো বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলো না। তোমার অনেক পড়ার স্বপ্ন থাকতো, তুমি ধরো কথার কথা ব্রাক বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে পারবে না, অনেক বেশি টাকা লাগে সেখানে। তাহলে শিক্ষাটাও পুঁজির উপর চলে গেল, সব কিছু টাকার উপর চলে গেল।
কার্ল মার্কস সেটা ভাবলেন, কেমন করে তাদেরকে আনা যায়, এটা কেন হয়েছে, এটার কারণটা কি, কিভাবে তার হাতে এত টাকা চলে গেল, আর কিভাবে এই লোকটা এত নিঃস্ব, বিপন্ন, নিরন্ন হয়ে গেল, তার কারণটা কি। এই কারণটা অনুসন্ধান করতে গিয়ে তিনি অনুসন্ধান করলেন, তিনি পড়লেন শাস্ত্রীয় জার্মান দর্শন, শাস্ত্রীয় জার্মান অর্থনীতি, তারপরে তিনি পড়লেন ব্রিটেনের শাস্ত্রীয় রাজনৈতিক অর্থনীতির বিকাশ, এটা তিনি জানলেন। এরপর তিনি জানলেন ফরাসি সমাজতন্ত্র এবং বিপ্লবের কাহিনী। তোমরা যেন ফরাসিতে রেনেসা হয়, একটা বিপ্লব হয়, সামাজিক আন্দোলন হয়, এটা তিনি পড়লেন। এবং এই পড়ার পর তিনি যেটা বললেন, কেমন করে চলে গেল সেটা তিনি বের করলেন। আমরা কল্পনা করতে পারি আদিতে কেমন ছিল, আদিম যুগে কেমন ছিল। সমস্ত পৃথিবী বিস্তীর্ণ, মাঠ, পাহাড়, জঙ্গল, নদী সব ছিল, কোনো মালিকানা ছিল না কারো। তিনি বলছেন ইতিহাসের প্রথম পর্বে কিছুই ছিল না। একটা পর্যায়ে গিয়ে হয়তো কিছু মানুষ চালাক না বলতে পারো বাটপার, তারা কি করলো, তারা হঠাৎ করেই বলল এই জায়গাটুকু আমার, তুমি ঢুকতে পারছো না কেন, তোমাকে বললাম নিয়ে আসলো, তোমাকে প্রতিহত করলো, এটা আমার। এই যে তার দখল করলো, এটা আমার। এবং এইভাবে আরেকজন বলল এটা আমার, আরেকজন বলল এটা আমার। এই যে আস্তে 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 দখলীপনা, এবং এর মধ্য দিয়ে যেটা হলো সেটা হলো এই আধিপত্যবাদ, এই দখলের প্রবণতা, আমার প্রবণতা, এইগুলো সৃষ্টি হলো। এবং সৃষ্টি করে তারা তৃপ্ত হলেন না, তারা এর মধ্যে তাদের পুঁজিকে আরও বিকশিত করলেন, আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করলেন। এবং একটা শ্রেণীর সৃষ্টি হলো। মার্কসিজম বোঝার জন্য সবচেয়ে বুঝতে হবে শ্রেণী চেতনা। তাদের রাজনীতিতে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে শ্রেণী চেতনা। এই যে শ্রেণী হয়ে গেল, টাকা পয়সা জমি পুঁজির মালিক হয়ে একটা শ্রমিক উপরে চলে গেল, আরটা নিচে পড়ে গেল। কার্ল মার্কস বললেন পৃথিবীতে যত দার্শনিক আছে জগতের কম ব্যাখ্যা তারা দেননি, কিন্তু এইসব ব্যাখ্যা দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। আমি চাই মানুষের ভাগ্যের পরিবর্তন। পৃথিবীকে বদলে দিতে গেলে কি করতে হবে, তাহলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সাম্য জিনিসটা কি? সাম্য জিনিসটা হচ্ছে সকল কিছু থাকবে রাষ্ট্রের, সকল সম্পত্তি প্রপার্টি থাকবে রাষ্ট্রের, জনগণ রাষ্ট্রের হয়ে কাজ করবে। জিনিসটা কি? তোমরা মালথাসবাদ পড়েছ, না পড়লে একটু শোনো। আমিও খুব বেশি জানি তা না, অর্থনীতি তত্ত্ব। সে তত্ত্বটা হচ্ছে এমন যে মানুষ বাড়ছে। ধরো আমার দাদারা ছিলেন দুই ভাই, দুইটা বাড়ি, একটা বাড়ি ছিল প্রথমে, দুই বাড়ির কারণে পরে দুইটা বাড়ি হয়েছে। বসত বাড়ি কিন্তু দখল হয়েছে, দুইটা বাড়ি হয়েছে। তাদের আবার দুইজন তিনজন আবার তাদের জমিটা বসত বাড়ি হয়েছে। এভাবে দেখা গেল যে মানুষ বাড়ছে যত, তত জমিও কমছে, তাই ফসল উৎপাদন কমছে। মালথাস বলছেন যে মানুষ বাড়ছে 1, 2, 4, 6, 8, 16, 32, 64 এই হারে। তো সে হারে জমি বাড়ছে না। 1, 2, 3, 4, 5, 6 এভাবে হয়তো ফসল উৎপাদন বাড়ছে, কিন্তু প্রকৃত অর্থে হচ্ছে কি, ফসলের মাঠ কমে যাচ্ছে। তাহলে সংকট তো আলটিমেটলি হবেই, এই সংকটটা হবেই। মার্কসের তত্ত্ব হচ্ছে যে সমস্ত, ধরো আমার গ্রামটা যদি একটা গ্রাম, আমার গ্রামটা তুমি চিন্তা করো, তোমার গ্রামটা তুমি চিন্তা করো, কথার কথা বলছি, 100 পরিবার আছে। 100 পরিবারেরকে আমি যদি গ্রামের এক প্রান্তে বা সুবিধাজনক স্থানে আমি 100 পরিবারের জন্য আমি 20 তলা বিল্ডিং করলাম, 5টা,
মডার্ন বিল্ডিং বানালাম, সব কিছু ফ্যাসিলিটি দিয়ে বানালাম, সবাইকে আমি বিল্ডিংয়ে ঢুকে দিলাম, সমস্ত জায়গা আবাদ করা হলো, চাষ করা হলো, মিল ফ্যাক্টরি নির্মাণ করা হলো, যার যেটা দরকার সেটা কাজ করবে, সবাই রাষ্ট্রের হয়ে কাজ করবে, 8 ঘন্টা ডিউটি করবে, ডাক্তার ডাক্তারের কাজ করবে, শিল্পী শিল্পীর কাজ করবে, শিক্ষক শিক্ষকের কাজ করবে, 8 ঘন্টা ডিউটি করে তারা তাদের বাসায় যাবে, খাবার সরকার থেকে আসবে, তারা খাবে। কার্ল মার্কস বললেন সর্বহারারা, যারা সর্বহারিয়েছে, সর্বহারা যারা বাবা হবে তা না, যারা ব্যবসায়ী, যারা পুঁজিকে লালন করে, তারাও কিন্তু টেনশন করে, যে গার্মেন্টসের মানে তারাও টেনশন করে, তারা পারবে কি না, করবে কি না, মাল আসলো বিদেশ থেকে, সেটা ঠিকমতো শিপমেন্ট হলো কি না, এটা বিপণন করতে পারলো কি না, সেখানে শ্রমিকরা ঠিকমতো কাজ করছে কি না, ম্যানেজার ঠিকমতো দিচ্ছে না, তারাও ক্রমিক টেনশনের মধ্যে থাকে। মার্কস বললেন তাদের টেনশন থাকবে না, কারণ যাবার সময় সবাই তো খালি হাতে যাবে, সুতরাং অসুবিধা কোথায়? অতএব কার্ল মার্কস বললেন একটা সমতা আনতে হবে, এবং সমতা আনার জন্য তিনি যে মতবাদটা প্রচার করলেন সেটা হলো মার্ক্সবাদ। এই জন্য দেখবা কমিউনিজম, মার্ক্সবাদ, আমরা বলছি সমাজতন্ত্র, তাদের স্লোগান হলো কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি শোষিত হচ্ছে শ্রমিকরা, কৃষকেরা। শ্রমিকরা যে শোষিত হচ্ছে এটা তুমি দেখতে পাও, আমাদের দেশে দেখতে পাও। এত প্রণোদনা দেওয়ার পরে কিন্তু এই করোনার মধ্যে কিন্তু আমাদের গার্মেন্টস কর্মীরা রাস্তা দখল করে ঈদের বোনাসের জন্য তারা মিছিল করতে বাধ্য হয়েছে। তাদের প্রত্যেকের সাক্ষাৎকারে দেখা গেছে, টেলিভিশনে দেখবো, মিডিয়াতে, যে প্রত্যেকের 3 মাস 4 মাস 2 মাস 1 মাস বেতন দেওয়া হচ্ছে না। এই শ্রমিকরা রাস্তায় এসে ধর্মঘট করছে, আন্দোলন করছে তাদের বোনাসের জন্য, ঈদের মাসে বেতনের জন্য, কিন্তু অধিকাংশ মালিকরা চলে যাচ্ছে তাদের, যারা পয়সা বিশ্বাসে তারা চলে যাচ্ছে আমেরিকা, কানাডা, কোথাও ভ্রমণে, সিঙ্গাপুর। যাদের একদম পয়সা কম তারা কক্সবাজার অন্তত যাচ্ছে বিনোদনের জন্য, তাদের শ্রমিকদের বেতন দিচ্ছে না। এটা মানসিকতা। পুঁজি, অস্ত্র তোমার একটা মানসিকতা তৈরি করবে। তুমি যে বিপন্ন, তোমার মধ্যে একটা মানসিকতা তৈরি করবে, তুমি সংগ্রামী হতে পারো না, তুমি প্রান্তিক থেকে আরও প্রান্তিকে চলে যাচ্ছ। প্রথমবার যখন পেটে খিদা, একবেলা যখন খাই নাই আমি তখন খাবার দাও বলতে পারি, 2 বেলাও আমি, 2য় বেলা বলতে পারি খাবার দাও, রাত্রেবেলাও আমি চিৎকার করে বলবো খাবার দাও। পরের দিন আমি ক্লান্ত হয়ে যাব, এরপর দিন আমি আর কথাই বলতে পারবো না। এ হচ্ছে বাস্তবতা। তো কার্ল মার্কস এটাকে আনলেন, আনার পরে তিনি যেটা করলেন, এটা হলো মার্ক্সবাদ। এখন এই যে একটা অবস্থা দাঁড়ালো, তিনি পড়াশোনা করেছেন, আমি বলছি লাইব্রেরিতে, তিনি লাইব্রেরি বছরের পর বছর পড়াশোনা করেছেন। তার বন্ধু অ্যাঙ্গেলস, মার্কস সঙ্গে আমরা অ্যাঙ্গেলস, মার্কস ও অ্যাঙ্গেলস। তো তারা কী করলেন, অ্যাঙ্গেলস তাকে সাপোর্ট দিয়েছে, অর্থনীতির পুরো সাপোর্টটা দিয়েছে মার্কসকে অ্যাঙ্গেলস। তো এই মার্কসের তত্ত্বটা রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক হলেও রাজনীতির তত্ত্ব হলো এটার মূলে আছে অর্থ। তিনি বলতে চাচ্ছেন অর্থ যেখানে আছে সেখানেই একরকম, অর্থ যেখানে নাই সেখানে একরকম। অর্থের ব্যবধানটাকে গুছাতে হবে, কমাতে হবে। এবং মানুষ যে বিপন্ন হচ্ছে, এই যে তুমি হাসপাতালে যাও, চিকিৎসা হচ্ছে না, তুমি যে কোনো হাসপাতালে যাও, মানুষের ভিড়, চিকিৎসা হচ্ছে না। আমি একটা হাসপাতালে গেলাম, হৃদরোগ ইনস্টিটিউটে, আমার এক আত্মীয়কে দেখতে, বছরখানেক আগে। আমাকে বললো যে, আমি বললাম যে এটা আইসিইউতে সে আছে। আমি বলছি আইসিইউতে যাওয়া যাবে? বলছে হ্যাঁ যাওয়া যাবে। বিশ্বাস করো, আইসিইউতে গিয়ে আমি দেখলাম এটা বাজার, মানুষের পরিমাণ, এটা মাছ বাজারের মতো। আমি অবাক, এটা কেমন করে সম্ভব, এটা আইসিইউ কেমন করে হয়? এটাই বাস্তবতা। তুমি যাও স্কোয়ারে, যাও তুমি, শুনশান নীরবতা। যেতে হলে তোমাকে এসব কাপড় টাপড় পরে কত কিছু করে তোমাকে মেনটেন করে তোমাকে যেতে হবে। তুমি যাও বড় বড় হাসপাতালে, কোটি টাকার ব্যাপার সেখানে।
তাহলে ভালো মানুষের চিকিৎসা হবে না, সব নষ্টদের দখলে। যাদের পুঁজি আছে সব তাদের দখলে, যাদের পুঁজি নাই তাদের দখলে কিছুই নাই। সুতরাং মার্কস সর্বহারাদের কথা বললেন, এবং এই সর্বহারাদের কথা বলতে গিয়ে তিনি যে দর্শনের কথা বললেন সেটা হলো হেগেলের, এটা বলছি আমরা, দ্বন্দ্ব চিন্তা, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। এটা পড়বে, ইউটিউবে সার্চ দিলে পাবে, গুগলে সার্চ দিলে পাবে, আমার এই বইয়ের মধ্যে আছে, আমি ছোট্ট করে লিখেছি। হেগেল এই শক্তির সময় বাদ, প্রতিবাদ, সংবাদ, সংশ্লেষণ এই নামে অভিহিত করেছেন। হ্যাঁ, তারপরে তিনি বললেন যে আসলে বস্তু হলো আসল। আমরা যে ভাব লালন পড়েছি, ভাব সেখানে প্রধান। রোমান্টিসিজম পড়েছি, ভাব সেখানে প্রধান, কিন্তু এখানে বস্তু সেখানে প্রধান। আমি খুব ভালো চিন্তা করি বা খারাপ চিন্তা করি, এটা আমার মনের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আমার পরিবেশের উপর। আমি সেটা ভালোবাসায় থাকছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো জায়গায় যাচ্ছি, আমার যে পরিবেশেরও আমার চিন্তা। আমি আবুল খায়েরকে নিয়ে তুমি বস্তিতে ফেলাও, 10 জন মিলে একটা টয়লেট, 15 জন মিলে একটা বাথরুম, সেখানে দেখো আমার চিন্তা ভাবনার পরিবর্তন এসে যাবে, সেখানে আমি ভালো চিন্তা করতে পারবো না। সুতরাং মন থাকলেই যে হবে, কার্ল মার্কস মন থাকলেই যে হবে তা হবে না। তিনি বলছেন বস্তুবাদ, এবং তিনি বললেন যে বন্টন ব্যবস্থাটা যদি ঠিক মতো করা যায় তাহলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এবং তিনি দরিদ্র মানুষের পক্ষে দাঁড়ালেন, যে সব মানুষ একই রকম খাবে, একই রকম পড়বে, একই রকম থাকবে। হিসাব করলে এরকমও দেখা যায়, কোনো কোনো মার্কস চিন্তাবিদরা বলছেন পৃথিবীতে যত খাবার আছে আর যত মানুষ আছে সকলকে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া যায়, 3 বেলা পেটটা ভরে সবাই খেতে পারবে, আরও খাবারের অভাব থাকবে না। তাহলে এই যে তত্ত্বটা, সাম্যবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, এটা একদল দার্শনিক, একদল সাহিত্যিক, শিল্পী, তারা এটাকে নিয়ে আসলেন, গ্রহণ করলেন। এবং তারা যেসব রচনা করলেন, তারা যেসব সিনেমা বানালেন, তারা যেসব নাটক লিখলেন, উপন্যাস লিখলেন, সবখানে এই তত্ত্বটা তারা নিয়ে আসলো। এই মানুষের দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে সর্বহারাদের নিপীড়ন, পীড়ন, যন্ত্রণা, তাদের যে ক্রমিক যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো তারা তুলে ধরলেন, এবং তুলে ধরে একটা সাহিত্য তৈরি করলেন, এবং এটাকে বিশ্লেষণ করে একটা তথ্য তারা নির্মাণ করলেন যে মার্কসিজমের ব্যাপারটা কী। কিন্তু মার্কস সাহিত্যিক ছিলেন না, কিন্তু না থাকলেও তিনি দেখা যায় কিছু গীত কবিতা তিনি লিখেছিলেন, একটি অসম্পূর্ণ কাব্যনাট্য পাওয়া যায়, এবং তার প্লেনের মধ্যে ডায়েরিতে দেখা যায় তিনি নন্দনতত্ত্বের উপর একটি বই লিখবেন বলে ঠিক করেছিলেন। সবচেয়ে মজার কথা যেটা তিনি বলছেন, শ্রমিক যে শ্রম বিক্রি করে, কৃষক যে শ্রম বিক্রি করে, এই শ্রমটাকে তিনি বলছেন সেটা মজুরিকে আমরা এরকম উলঙ্গভাবে দেখতে চাই না। একজন শ্রমিক এটাকে সম্মানের সঙ্গে দেখতে চাই, অর্থাৎ শ্রমকে তিনি সম্মান দিতে চাইলেন, এবং শুধু বেঁচে থাকার বিষয় বলে মনে করলেন না। এবং তিনি বলছেন এটা মানবিকতারও একটা অংশ। এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, শ্রম শুধু শ্রম না, শ্রম সম্মান এবং মানবিকতার বিষয়, শ্রম সৌন্দর্যেরও বিষয়, কারণ শ্রম ছাড়া কোনো কিছু হয় না। পৃথিবীর সমস্ত কিছু শ্রমের উপর ডিপেন্ড করছে। তার একটি বিখ্যাত বই ক্যাপিটাল 1867 সালে প্রকাশিত হয়, পুঁজি, পড়ে দেখবা, বিখ্যাত বই, পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী বই, বহুল পঠিত বই। তাহলে অনেক বই আছে। তার প্রথম যে তার মার্কসের তত্ত্বটা নিয়ে কথা বলেন তিনি হলেন শিল্প সমালোচক আর্নেস্ট ফিশার, দ্য নেসেসিটি অফ আর্ট। আমার কাছে বাংলা অনুবাদ আছে, আমার এক বন্ধু শফিকের অনুবাদ করেছেন, দ্য নেসেসিটি অফ আর্ট। তো আমরা এবার আসি, এতক্ষণ কথা বললাম, একটা কনক্লুশন ড্র করি। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে মার্কসীয় সাহিত্য তত্ত্ব কী, আমরা বলবো মার্কসীয় সাহিত্য তত্ত্ব হচ্ছে মার্কসের তত্ত্বকে ভিত্তি করে নির্মিত সাহিত্য ও তার তত্ত্ব।
এরপরে আমরা বলবো যে সাহিত্য বাস্তবতার উপর ভিত্তি করে। দেখো, ভাববাদ কিন্তু বাস্তবতার উপর ভিত্তি করে না। খাঁচার ভিতরেও চিন পাখি কেমনে আসে যায়, বাস্তবতার সঙ্গে নিরিখে যায় না। তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা, তুমি আমার জীবনেরই সব। প্রথমত তোমাকে ভালোবাসি, দ্বিতীয়ত তোমাকে ভালোবাসি, তৃতীয়ত তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এসব কথা না। লালন কীভাবে গান লিখেছেন? লালন চোখ বন্ধ করেছেন, ভাব আসছে ভিতরে, শিষ্যদের ডাক দিলেন, ওরা তোরা কোথায় গেলি, আয়, পোনা মাছে যাক এসছে। তিনি গান বলছেন এবং শুরু করে একবারই বলছেন, অন্যরা এসে লিখছেন, সুরটা মনে রেখেছেন। কিন্তু এই রীতি দিয়ে সাহিত্য তৈরি হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে বাস্তবতার উপর ভিত্তি করে মানুষের জীবন সংগ্রাম। পদ্মা নদীর মাঝির কথা বলছি, যেটা তোমরা পড়েছ, হ্যাঁ, কপিলার সংগ্রাম, মাঝির সংগ্রাম, সংগ্রামের উপর সংগ্রাম, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা, একমাত্রিক যন্ত্রণা, বহুমাত্রিক যন্ত্রণা, বহুমাত্রিক সমস্যা। তাহলে বাস্তবতার উপর ভিত্তি করে মানুষের জীবন সংগ্রাম এবং সে সংগ্রামের মধ্য দিয়া মানবিক বাস্তব জগৎ, মানব প্রকৃতির সত্যকে তত্ত্বরূপে প্রতিষ্ঠা করে যে সাহিত্য রচিত হচ্ছে, যে তত্ত্ব রচিত, সেটা হচ্ছে মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব। এবং শুধু তত্ত্বটা যদি তুমি আনো তাহলে সাহিত্য হবে না, এটাকে সাহিত্যের মতো করে শৈল্পিক রূপায়ণ করতে হবে, শৈল্পিকভাবে সেটাকে উপস্থাপন করতে হবে। শুধু একটা কাঠখোট্টা কাহিনী বলে গেলে সেটা হবে না, তার মধ্যে শিল্পসম্মতভাবে তুলে ধরতে হবে। এই তত্ত্বটা পরবর্তী পর্যায়ে কিন্তু মার্ক্স যেরকম বলেছেন এরকম কিন্তু থাকেনি। মার্ক্সের তত্ত্বে প্রথম প্রয়োগ কোথায় ঘটেছে? সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া এবং আরও কয়েকটা দেশ একত্রিত করে, লেনিন, স্টালিন, তাদের নাম তোমরা শুনেছ, তারা একটা সোভিয়েত ইউনিয়ন করেছিল। 21-22টা দেশে এখন ভাগ হয়ে গেছে। একসাথে যখন হয়েছিল ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন, তখন সব কিছু ভেঙে দিয়ে তারা একদম নতুন রাষ্ট্র তারা নির্মাণ করেছিল। এই সোভিয়েত ইউনিয়নে অনেক অনেক উন্নত করেছিল এবং একসময় সোভিয়েত ইউনিয়ন একটা পরাশক্তি হয়, আমেরিকা এবং রাশিয়া। রাশিয়া মানে তখনকার রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, তখন তারা সমান্তরাল। তারপরে আবার এই পুঁজিবাদ ওখানে প্রবেশ করলো, বলা হয়ে থাকে তাদের গোয়েন্দা সংস্থা প্রবেশ করে তাদেরকে ছাড়খাড় করে দিল। এই মার্ক্সের তত্ত্বটাকে চীন নিল, মাও সেতুং। চীন নিয়ে চীনের মতো করে, ঠিক হুবহু তারটা নিল না, কিন্তু এই দর্শনটাকে তিনি নিলেন, তার মতো নিয়ে তিনি তার মতো করে চীনের মতো করে করলেন। ব্যক্তিগত সম্পত্তি থাকলো, সব কিছু থাকলো, থাকার পরও প্রায় অনেক কিছুই শিক্ষা একসঙ্গে করে দিলেন। শিক্ষাকে এক ছাতার নিচে আনতে পারছি না আমরা, বড় সমস্যা হবে আমাদের। আজকে যে আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, এটি আমরা চলে গেলে হয়তো 50 বছরের মধ্যে একটা সমস্যা, আমাদের প্রকট সমস্যা হবে। দেখো, একটা ছেলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, সে বাংলা জানে না। আমি জিজ্ঞেস করি তুমি কী পড়ছো? আমি জিওগ্রাফি পড়ছি। জিওগ্রাফি বাংলা কি? বাংলা বলতে পারছে না। আরেকজন দেখা যাচ্ছে মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসা আবার কওমি মাদ্রাসা আছে, সে আবার ইংরেজি জানিই না, সে ফার্সি পড়ছে। আরেকটা আছে আলিয়া মাদ্রাসা, একটু ইংরেজি বাংলা মিলিয়ে দোআঁশলা পড়ছে তারা। আর একটা সাধারণ ধারা সেখানে পড়ছে। আবার বেঙ্গের ছাতার মতো গজে উঠছে কিন্ডারগার্টেন। ছোটো ছোটো ছেলেমেয়েরা একটা আইটি অপারেটরে যাচ্ছে, তাদের তো শিকড় থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। তাদের কীভাবে পড়া হচ্ছে আমরা জানি না, তাদের ইংরেজি পড়ানো হচ্ছে। তার ব্যাগটা নিজে বহন করতে পারছে না। 5 বছরের 6 বছরের বাচ্চা ব্যাগটা নিজে বহন করতে পারছে না, তার মা ব্যাগটা বহন করে নিয়ে যাচ্ছে। অনেক ওজন, অনেক বই, তার এত বই দরকার কিনা প্রশ্ন উঠেছে। শিক্ষাটাকে আমরা এক ছাতার নিচে এক সিলেবাসে আনতে পারছি না। সুতরাং পরবর্তী পর্যায়ে নাগরিকদের চিন্তা ভাবনার বিভিন্নতা দেখা দিবে। কারণ শৈশবে যে চিন্তা, শিশুকালে যে চেতনা, সে চেতনাটা পরবর্তী পর্যায়ে এটা থেকে যায়, এটাকে সরানো যায় না। তো এক ছাতার নিচে আনতে হবে শিক্ষাটাকে, স্বাস্থ্যটাকে এক ছাতার নিচে আসতে হবে। সবাই এক জায়গায় চিকিৎসা হবে। কই আমার চিকিৎসা তো সেই ম্যাচে হবে না।
আমার যে ছাত্র তার চিকিৎসা হচ্ছে সিএমএইচে, কিন্তু আমি তার শিক্ষক, আমার চিকিৎসা সিএমএইচে হবে না, আমারটা স্কোয়ারে হবে না, কারণ আমার টাকা নাই। আমার পাশের বাড়ি যে লোকটি চোরাকার বাড়ি, তার চিকিৎসা হচ্ছে, তার ছেলে পড়ছে, তার ছেলে নর্থ সাউথে পড়ছে, আমি জানি সে ভালো না। তাহলে শেষ পর্যন্ত যে 50 বছরের মধ্যে যে এই যে চিকিৎসা স্বাস্থ্য এই ব্যবস্থাগুলোর কারণে শেষ পর্যন্ত একটা সমস্যা হবে, এই সমস্যার প্রকট হবে। যারা স্টুডেন্ট সমস্ত মতবাদ, আমি বলছি না কোনো মতবাদকে, আমি কোনো মতবাদের পক্ষে কথা বলছি না, আমাদের সিলেবাস আছে পড়তে হবে। আমি বাউল মতবাদ বলার সময় বলেছি, আমি ভাববাদ বলার সময় বলেছি, খেয়াল করতে হবে এটা। আমাদের প্রশ্ন হচ্ছে যে মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব কী? মার্ক্সের মতবাদকে অবলম্বন করে রচিত সাহিত্য তত্ত্ব হচ্ছে মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব। মার্ক্সের তত্ত্ব কী? সাম্যবাদ, এটাকে বলছি আমরা সমাজতন্ত্র। কিছু অসুবিধা আছে। অসুবিধা হলো এই যে এরকম রাষ্ট্রগুলিতে সাধারণত কেউ কথা বলতে পারে না, একথাটা না বললে অসম্পূর্ণ থেকে যাবে। গণতন্ত্র কথা বলা যায়। দেখো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছে, তার বাসার সামনে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু এই সমাজতন্ত্রে তুমি কথা বলতে পারবে না। কোনো পত্রিকায় রিপোর্ট যাবে না সরকারকে না দেখিয়ে। একজনকে ধরলে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া পর্যন্ত রিপোর্ট করে, কিন্তু কোনো রিপোর্ট হবে না, কেউ জানবে না তারা কি করছে, কেউ জানবে না। তো সেটাও সমস্যা। রাশিয়ার লোকরা আগে বলতো পেটে থাকলে পিঠে সয়, মানে আমার পেটে খাবার আছে, পিঠে তুমি কিল দিলেও সহ্য করা যায়। পরে তারা বলল যে না, কোনো অবস্থাতেই কোনো মাস সহ্য করা যায় না। সুতরাং আমরা কথা বলতে চাই, আমরা গণতন্ত্র চাই। সেগুলো তোমরা পড়বে, তোমরা জানবে। আমি একটা ধারণা দিলাম, আমার একটা ক্ষুদ্র ধারণা মাত্র। সে ধারণাটা মনে রাখতে হবে, সে ধারণাটা বুঝতে হবে। এবার আমাদের সেকেন্ড ফেজের আলোচনা, এই সাহিত্য তত্ত্বের বৈশিষ্ট্যগুলো কী, আমাদের পরীক্ষায় থাকবে যে বৈশিষ্ট্যগুলো কী। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মার্ক্সের সাহিত্য তত্ত্বের ভিত্তি হলে মার্ক্সের ইতিহাস তত্ত্ব। কী বললাম? মার্ক্সের ইতিহাস তত্ত্ব, যেখানে ইতিহাসকে দেখা হয়েছে বস্তুবাদ এবং দ্বন্দ্বমূলক বিষয় হিসাবে। এটা এক। তাহলে কি মার্ক্সীয় সাহিত্য তত্ত্বের ভিত্তি মার্ক্সীয় ইতিহাস তত্ত্ব, এবং সেই ইতিহাস তত্ত্বটা হচ্ছে বস্তুবাদী এবং দ্বন্দ্বমূলক। ওই যে বস্তুবাদ বললাম এবং দ্বন্দ্ব, ওই যে থিসিস অ্যান্টিথিসিস, বাদ প্রতিবাদ সংবাদের মধ্যে দিয়ে যাবে। 2, 3টি বিষয়ের উপর এই সাহিত্য তত্ত্ব গুরুত্ব দেয়। একটি সাহিত্যের সঙ্গে শ্রেণীর সম্পর্ক, ওই যে মানুষ শ্রেণী, সাহিত্যের সঙ্গে শ্রেণীর সম্পর্ক। 2, বাস্তবতা কীভাবে সাহিত্যে রূপায়িত হয়। 3, বিচ্ছিন্নতাবাদকে কীভাবে সাহিত্য রঞ্জিত করে। বিচ্ছিন্নতাবাদটা কি? খুব সংক্ষেপে বললে এরকম, আমি শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক। ধরো আমি কাপড়টা বানালাম, সুন্দর করে সেলাই করলাম, বানালাম, একটু মনোযোগ দিয়ে বানালাম, আমি নতুন করেই কিছু তৈরি করলাম, এই জন্য আমার বাড়তি কোনো মজুরি নাই, আমার কোনো প্রশংসাও নাই। অধিকাংশ ক্ষেত্রে তাই হয়ে থাকে। সুতরাং কাজের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয় না। যদি এমন হতো যে আমি যা বানালাম, আমি যা তৈরি করলাম, আমার প্রোডাকশনটা ভালো হওয়ার কারণে আমি অতিরিক্ত সম্মানই পেলাম, আমাকে পুরস্কৃত করা হলো, তখন কি হতো? তখন শ্রমের সঙ্গে বস্তুটা যে তৈরি করলাম তার সঙ্গে আমার একটি সম্পর্ক থাকতো। কিন্তু এর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকছে না। এই বিচ্ছিন্নতা বোধের কারণে ভালো প্রোডাকশন হচ্ছে না। এই প্রক্রিয়ায় কার্ল মার্ক্স বলছেন, এই প্রক্রিয়ায় শ্রমিক নিজের শ্রম থেকে, শ্রমমূল্য থেকে এবং শেষে নিজের অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
মার্কস আশা করেছিলেন যে শ্রেণীহীন সাম্যবাদী সমাজ নির্মাণ করবে এবং সেখানে বিচ্ছিন্নতা থাকবে না, এবং এটা সাহিত্যে রূপায়িত হয়েছে। 3 নম্বর যে তত্ত্ব সেটা হচ্ছে অর্থনীতির বিকাশকে সাহিত্যের ভিত্তি বলে মনে করে। ওই যে বললাম, আমাকে তুমি বস্তিতে রাখলে আমি এখন যে চিন্তা করি সে চিন্তা করব না। আমি এখন গরিব বসে খাবার দাবার সব কিছু আছে, আমি সাহিত্য চিন্তা করছি, আমি সুফিবাদের চিন্তা করছি, আমি আধ্যাত্মিকতার চিন্তা করছি, কিন্তু আমাকে ওইখানে নিয়ে যাও, আমার দ্বারা হবে না সেটা। সুতরাং এই তত্ত্বের একটা ধারা হচ্ছে অর্থনীতির বিকাশকে সাহিত্যের ভিত্তি বলে মনে করে। অর্থনীতি আসল। মার্কস বলছে অর্থনীতি মাস্ট আসল। অর্থ থাকলে তোমার সব কিছু হচ্ছে, অর্থ থাকলে তোমার চিন্তার পরিবর্তন হচ্ছে, তোমার বাসস্থানের পরিবর্তন হচ্ছে, তোমার চিকিৎসার পরিবর্তন হচ্ছে, তোমার সন্তানের লেখাপড়া হচ্ছে। সুতরাং এটা অর্থনীতির ব্যাপার। মার্কস মনে করেন মানুষ পছন্দ মতো সামাজিক সম্পর্ক সৃষ্টি বা গ্রহণ করতে পারে না। আমি ইচ্ছা করলে আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না, আমি গরিব মানুষ, আমার মেয়েটি সুন্দরী, তারপরও আমি পারবো না। কারণ কী করে? গার্মেন্টসের চাকরি করে। কি করে? কৃষক। তাহলে ভালো হলেই ভালো জায়গায় যাওয়া যাবে না। শ্রেণী, তিনি কি করেন? তিনি বিরাট বড় গার্মেন্টসের মালিক। তিনি কি করেন? তিনি ইন্ডাস্ট্রির মালিক। বাবা গাড়ি আছে কয়টা? 5টা। তাহলে আমার ছেলেটার বিয়ে ওই জায়গায় যাবে, না হলে যাবে না। মাস্টারের ছেলে হবে না। তাহলে মানুষ তার সামাজিক বিকাশের স্তর এবং প্রকৃতি অনুযায়ী সামাজিক সম্পর্ক গড়ে তুলতে এবং গ্রহণ করতে বাধ্য হয়। এবং এটি দেখা যাচ্ছে আমাদের গল্প বর্ষে দেখবা যে বিয়ে হচ্ছে না, বাংলা সিনেমা দেখবা বিয়ে হচ্ছে না। নায়ককে ডেকে নিয়ে নায়িকার বাবা বলছে, তুমি কি আমার মেয়েকে খাওয়াতে পারবা? জানো আমার মেয়ের পকেট খরচ কত? প্রতিদিন 50,000 টাকা নিয়ে যায়, তোমার বেতন কত? 10,000 টাকা। তুমি তো একবেলে আমার মেয়েকে খাওয়াতে পারবে না। শ্রেণী চেতনা। এমনকি অন্য সকল অনুভূতির মতো মানুষের সৌন্দর্যানুভূতিও নির্ভর করে শ্রমের উপর। তুমি একটা জিনিস দেখলে কিনবা, ভালো লাগলো কিনবা, এটা সুন্দর, সেটা নান্দনিক, কিন্তু সেটা তোমার পয়সা থাকতে হবে। প্রচণ্ড গরম লাগছে, এসি থাকতে হবে। সুখ টাকা দিয়ে কিনতে হয়, সুন্দর টাকা দিয়ে কিনতে হয়, কোনো কিছুই অর্থ ছাড়া হয় না। এই সাহিত্য তত্ত্ব এগুলিকে তুলে নিয়ে আসছে। এই জন্য তারা আমরমিবাদ, ভাববাদ এগুলিকে তারা পছন্দ করেন না। 4, মার্কসের লক্ষ্য ছিল দরিদ্র মানুষের বঞ্চনা মুক্তি। একথা ভালো করে বুঝতে হবে। মানুষের মুক্তি, বঞ্চনা থেকে মানুষের মুক্তি, দরিদ্র মানুষের মুক্তি, সর্বহারাদের মুক্তি, এবং জীবনের এই যে শ্রেণীহীন মানুষ, সম্ভাবনাহীন মানুষের সম্ভাবনার কথা তারা বললেন। শ্রেণীহীন মানুষকে শ্রেণী চেতনার কথা বললেন, তাদেরকে তুলে আনার কথা বললেন, তাদেরকে কিভাবে তুলে আনা যায় এসব কথা তারা বললেন। 5, এই সাহিত্য তত্ত্বের একটি অন্যতম ধারা হচ্ছে, এই সাহিত্যিক যারা কবিতা যারা লিখলেন, উপন্যাস যারা লিখলেন, তারা বারবার আমাদের বললেন, কোন কথাটা বললেন, যে যারা এই তত্ত্বটাকে গ্রহণ করেছে তারা গ্রামে যাও, তারা গিয়ে এই মানুষগুলো একতাবদ্ধ করো, দেখবা দুনিয়ার মজদুর এক হও। তাদের মিছিল লোক নাই বটে, তারা কোথাও এক হও, একতাবদ্ধ হও। একতাবদ্ধ না হলে এই সংগ্রাম টিকে থাকবে না। 6, তারা বললেন, ওই যে প্রথম দিন বলেছিলাম শিল্পের জন্য শিল্প না মানুষের জন্য শিল্প, তারা বলছেন শিল্পের জন্য শিল্প না। আমি গান গাওয়ার জন্য গান গাইব না, কবিতা লেখার জন্য কবিতা লিখব না, আমি আঁকার জন্যই শুধু আঁকবো না, আমি মানুষের জন্য আঁকবো। সুতরাং তারা গান করলেন, তারা কবিতা লিখলেন মানুষকে জাগানোর জন্য। তারা বলছেন মানুষকে জাগাও, জাগো জাগো অনশন বন্দি উঠোরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হতো জাগো। তুমি সুকান্তের কবিতা পড়ে দেখো, জাগার মঞ্চে কথা বলছেন। আমি ছোট্ট একটা ম্যাচের কাঠি, দেশটার কাঠি, আমার গুরুত্ব তোমার কাছে কম, কিন্তু মনে রেখো আমি যখন জ্বলে উঠি তখন একটা পুরা শহর পুড়িয়ে দিতে পারি। তাহলে তাদের তত্ত্বটা কি? শিল্পের জন্য শিল্প নয়, মানুষের জন্য শিল্প। বস্তুবাদী দর্শন বস্তুকে যেমন প্রাধান্য দেয় তেমনি গৌণ মনে করে ভাব এবং ভাবকে, এবং ভাব এবং ভাবকে তো মনে করেই
এখন যেটা বলছি সেটা এই কথাটা বলে মার্কস বিপদে পড়ে গেছেন আমি মনে করি। সেটা কি? তিনি বলছেন ধর্ম মানুষকে জাগানোর জন্য অন্যতম বাধা। গরিবরা একত্রিত হতে পারে না কেন? আমি বললাম, এই রে বাবা, আঙ্গুল কয়টা? 5টা। সবগুলো কি সমান? না স্যার, সমান না। কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ তোরে গরিব বানাইছে, আমার ধনী বানাইছে। গরিবদের জন্য বেহেশতের হিসাব খুব সোজা। সব ধর্মগ্রন্থ আছে, গরিবরা একদম খুব সহজেই জান্নাতে চলে যাবে, বেহেশতে চলে যাবে। কিন্তু আমি যে বলছি, আমি কোন জায়গায় বসে কথাটা বলছি? আমি এসির ভিতরে বিষয়ে কথাটা বলছি। আমি যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি গরিবরা বেহেশতে যাবে, আমি কি? আমি 20,000, 50,000, 60,000 টাকা নিয়ে তোমার কাছে কথাগুলি বলছি। আমার জীবনটা কেমন? আমার জীবনটা ধনীর জীবন। আমি আসছি হেলিকপ্টারে চড়ে, আমি আসছি এসি বাস ছাড়া আমি উঠি না, অ্যাডভান্স টাকা ছাড়া আমি যাই না। কিন্তু আমি তোমাকে বলছি দারিদ্র্যের কথা। আমি শিক্ষক হই, আমি ভাড়াটে লেকচারার হই, আমি ভাড়াটে মৌলানা হই, আমি যেই হই, কিন্তু আমি ধনীর জীবনযাপন করছি। আমার ছেলেরা বিদেশ পড়ছে, কিন্তু আমি বলছি এখানে ধর্মের কথা। কার্ল মার্কস বলছেন ধর্ম একটা আফিম। আফিম মানে নেশা। তোমাকে নেশা খাওয়াই দিল, তুমি ঝিমাজে থাকলা। তুমি ঝিমুতে থাকলে তুমি সত্য দেখবে না, তোমার ঘুম তন্দ্রাচ্ছন্ন, সত্যটাকে তুমি বুঝবে না, বোঝানো যাবে না। আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি। এটা হচ্ছে তাদের একটা প্রধান বিষয়। এবং যেহেতু ধর্মকে তারা মানছেন না, সেই জন্য স্বর্গ নরক এগুলো তারা গ্রহণ করছেন না। এগুলোকে তারা বলছেন অলিক কল্পনা। তাহলে আরেকটা পয়েন্ট, তাদের লেখার মধ্যে এই ধরনের যারা মানিক বন্দ্যোপাধ্যায় তাকে শুরু করে, এই যে সুকান্তের কথা বললাম, কবি নজরুল, এই ধরনের অনেক লেখা আছে। এদের লেখার মধ্যে যেটা আমরা প্রধানত দেখি, সেই লেখাগুলো কি পুঁজিবাদ, সামন্তবাদ, জমিদার তন্ত্র যে সেটা, রাজতন্ত্র, এটার নগ্ন উপস্থাপন। এবং তারা কিভাবে শোষণ করেছে, কে কিভাবে শোষণ করে। দেখো, গ্রামে 1 কেজি আলুর দাম চলছে 20 টাকা, ঢাকায় এসে হয়ে গেল 60 টাকা। 40 টাকার ডিফারেন্ট করে ফেললো মধ্যস্বত্বভোগীরা। এসব ঠকে যাচ্ছে। পদ্মাদের মাঝি, দেখবো মাঝি ঠকে যাচ্ছে, কবির মাঝি ঠকে যাচ্ছে। সে কথা বলতে পারছে না, পরের দিন বলবে যে তুই নগদ আসিস না, তোকে নিব না কাজে। দেখছে সেটা কিছু বলতে পারছে না। এসব জিনিস তাদের লেখায় উঠে আসছে। তো এই ধারার লেখকরা তারা কি বলছেন? তারা বলছেন আমরা একজন সৈনিক, কলম সৈনিক, কণ্ঠ সৈনিক। আমরা এর মধ্যে দেওয়া সমস্ত কিছু ভেঙে দিতে চাই। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা অভিজাত শ্রেণীর প্রাচীরকে ভাঙতে চাই। শত কোটি শত মেহনতি মানুষের আমরা প্রতিষ্ঠা দিতে চাই। এবং প্রতিষ্ঠা দিতে জন্য আমরা লিখবো, আমরা লিখতে চাই, আমরা গান করতে চাই, আমরা সাহিত্য সৃষ্টি করতে চাই। এই শ্রেণীর লেখকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার অকৃত্রিম, তারা লিখছেন তা বাস্তব জীবনের কথা, এবং বাস্তব জীবনটা স্পষ্ট হয়ে তাদের লেখায় ফুটে উঠছে। কিন্তু তাদেরকে দুঃখবাদী বলা যাবে না, যে বসে বসে দুঃখ বিলাস নয়। আসলেই মানুষের কষ্ট আছে এবং আসলেই মানুষের দুঃখ যন্ত্রণা কথা তারা লিখেছেন। এই জন্য আমরা বলি মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব বাস্তবতার তত্ত্ব। বাস্তবতার বাইরে তারা কথা বলছে না, ভাববাদী হয়ে তারা কথা বলছে না। এবং তারা বিষয়ের গুরুত্ব দিয়েছেন খুব বেশি। বিষয়টা কি হবে, ফর্মটাকে খুব গুরুত্ব দিচ্ছেন না, বিষয়টা কি হবে এর উপর তারা গুরুত্ব দিচ্ছেন। এবং তারা মানুষের মনস্তত্ত্বকে তুলে এনেছেন। মনের ভাবটা কি, এই যে শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এবং গরিব মানুষের তাদের কিছুই না। শিক্ষিত মানুষের যে হারে বঞ্চনার কথা বা কোনো একটা বিপদে পড়লে যেভাবে মিডিয়াতে আসে, সবাই জানে। একটা বস্তিতে ঘরের মধ্যে কি হচ্ছে জানে না, স্বামী কয়বার তাকে মারছে জানে না, কিভাবে ওই বস্তির মালিক তাদেরকে শোষণ করছে এটা মানুষ জানে না, এটা মিডিয়াতে আসে না খুব একটা। তো তারা যেটা বললেন যে এসব বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, এবং গুরুত্ব দিয়েছেন। তারা তুলে আনছে সেই সব
তাদের শব্দগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে, নিয়ে আসছে, কারণ এভাবেই তারা কথা বলে। এই হচ্ছে আমাদের সাহিত্য তত্ত্বের ধারা। অনেকগুলো ধারার কথা বললাম, সেখানে যে ধারাগুলো তোমরা পরে আবার যদি আবার রিপিট করলাম না, কারণ এটা পেজে থেকে যাবে, তোমরা পরে আবার শুনবে সেই ধারাগুলো কীভাবে সাহিত্য। মূল কথা হলো সর্বহারাদের, শ্রেণীহীন মানুষের, বঞ্চিত লাঞ্ছিত মানুষদের সাহিত্য তুলে আনতে হবে, এবং তুলে আনার জন্য তাদের অর্থনৈতিক মুক্তি দরকার। মানুষের অর্থনৈতিক মুক্তি ছাড়া কিছু হয় না, এবং অর্থনৈতিক মুক্তির জন্য দরকার তোমার বোঝার, তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে, তোমার অসুবিধাটা কে করছে তোমাকে বুঝতে হবে, কেন তুমি খেতে পারছো না, কেন তুমি ভালো জায়গায় যেতে পারছো না, এগুলি বুঝতে হবে। আমাদের দেশে যারা লিখলেন তাদের কথা বলেছি, কিন্তু যেটা হবে যে এখানে মনে রাখতে হবে, সোভিয়েত ইউনিয়ন যেটা রুশ বিপ্লব বলি, সেটা হয় 1917 সালে। এটা আমরা ভাইবার জিজ্ঞেস করি রুশ বিপ্লবটা কবে হয়। রুশ বিপ্লবের কারণে পৃথিবীতে প্রথমে এই সমাজতন্ত্রের একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সমাজতন্ত্র আসে। এখন 1949 সালে চীন যেটা করে, চীনের বিপ্লব, দেখো ওরা কিন্তু পরাশক্তির মতো, চীনও পরাশক্তি হয়ে যাচ্ছে এখন, কারণ ওই তথ্যের কারণে সমষ্টিগত মানুষের বিকাশ, বেশিরভাগ মানুষের বিকাশ। মাও সেতুং নিজের বলছে আগে নিজের দেশ, জাতি, তাদের কৃষ্টি, কালচার, মেজাজ, অবস্থা, তিনি তার মতো করে এটাকে গ্রহণ করলেন। আমাদের দেশে 1930 দশক থেকেই 30-40 দশক থেকে 1930-40 সাল থেকে আমাদের এই দেশে আমাদের গল্প, কবিতা, উপন্যাসে আমাদের মানুষের আর্তনাদ, মানুষের কান্না, জীবনযুদ্ধের কথা আমরা শুনতে পাই। আমাদের বাংলা সাহিত্যে সবচেয়ে ভালো যে ব্যক্তিটি সবচেয়ে প্রথম আমাদের শোনালেন, তিনি কমরেড মুজাফফর আহমেদ, নজরুলের বন্ধু। কমরেড মুজাফফর আহমেদ তিনি নবযুগ পত্রিকা প্রকাশ করলেন। এই সময় পরিচয় নামে একটি পত্রিকা প্রকাশিত হয়, প্রগতি সাহিত্য সংঘ নামে একটি পত্রিকা, এরা প্রথম শুরু করলেন। আর যদি আমরা ভাইভাতে প্রশ্ন করি, কাদের নাম বললাম? মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, সুভাষ মুখোপাধ্যায়ের কথা, সুকান্ত পরিচর্যার কথা, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, তারা আমাদের এই কবিতাগুলি লিখলেন, সাহিত্য সৃষ্টি করলেন। তাহলে এ হচ্ছে আমাদের মার্ক্সবাদ। মতবাদটা পড়ো, আমি একটা ধারণা দিলাম, বলছি আমি যেটা ধারণা, আমি এটা কলেজে আমি 3 দিন 4 দিনে পড়াই, তো এখানে অনেকে তোমরা শুনতে পাও না। এটা খুব ছোট করে আমি খুব স্বল্প পরিসরে বলবো। আমি 3 দিন, একদিন এবং কার্ল মার্ক্স সম্বন্ধে বলি, একদিন আমি সাহিত্য বিভিন্ন দিক বলি, পরের দিন সাহিত্য তত্ত্বগুলি আমি বলি, এবং একদিনে 10-12টা ক্রাইটেরিয়া আমি বলতে পারি না, কিন্তু আজকে বলেছি কারণ সময় আমাদের কম, একটা ভিন্ন প্রেক্ষাপটের মধ্যে আছি আমরা, কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, আমরা এটা চালিয়ে যাব, এভাবেই যাব। এবং তোমরা পড়বে, আমি দেখি এখন যে কোনো জিনিস, এই যে কোভিড আমি বের হতে, তোমরা জানো আমি হার্টের পেশেন্ট, বের হই না, কিন্তু বের না হওয়ার পর আমি বইপত্র পাচ্ছি কোথায়? আমি নেটে প্রচুর জিনিস পাচ্ছি। তো এটা আগে আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলি আগে বুঝতে হবে, এরপরে আরও আমি বিশ্লেষণ দিতে পারি, আরও কথা আমি বলতে পারি, সেটা শোনার জন্য এই কথাগুলি আগে বুঝতে হবে। আমি ক্লাসে জিজ্ঞেস করেছি, মার্ক্সকে যা বলতে পারে না ছেলেমেয়েরা, মার্ক্সের তত্ত্ব কী বলতে পারে না, সর্বহারাদের মতবাদরা কি বলতে পারে না, এর মূল ভাবটা কি বলতে পারে না। সুতরাং আমি একদম সাধারণভাবে কথাটা বললাম, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, কেমন হবে না, কেমন করে এটা চলে গেল অন্য সব পুঁজিটা কেমন চোখে চলে গেল কাদের হাতে, কেমন করে আনতে হবে এটা, সেটা। তাহলে এ পর্যন্তই বললাম। ভালো থাকবা, সুন্দর থাকবা, এই কামনা করি, আমার জন্য দোয়া করবা, ভালো থাকো।